আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান এবং অদৃশ্যমান আহ, সম্পদের হিসাব রক্ষণ বা যেটাকে আমরা অবচয়ের অঙ্ক বলে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা দেখব এই অধ্যায় থেকে আমাদের বোর্ডে যে সকল কোয়েশ্চেন আসবে। প্রথমে আমরা একটা চার্ট দিছি, চার্টের মধ্যে বিষয়গুলো তুলে আনছি যেগুলো বোর্ডে কোয়েশ্চেন আসতে পারে। যে অবচয়যোগ্য মূল্য নির্ণয়, মোট ক্রয় মূল্য নির্ণয়, অবচয়যোগ্য মূল্য নির্ণয়, মোট ক্রয় মূল্য নির্ণয়, মেশিন ক্রয়ে জাবেদা দাখিলা, সরলরৈখিক পদ্ধতি, কমন হ্রাসমান, অনেক বিষয় দেখানো হয়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কোয়েশ্চেনে অবশ্যই তোমাকে জাবেদা দিবে, অবশ্যই তোমাকে খতিয়ান দিবে। জাবেদা এবং খতিয়ান অবশ্যই দিবে। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে আয় বিবরণী এবং আর্থিক অবস্থা, এই বিষয়গুলো থাকবে। অনেকগুলো কোয়েশ্চেন আমি তুলে নিয়ে আসছি, তার মধ্যে তোমাকে মোটা দাগে যেটা বলি, এই অধ্যায়ে তোমাকে অবশ্যই জাবেদা দিবে এবং খতিয়ান দিবে। জাবেদা না দিলে খতিয়ান করতেই দিবে। এখন খতিয়ান করা হয় জাবেদার সাহায্যে, তাই এই অধ্যায়ে বেশিরভাগ জাবেদায় গুরুত্ব দিব। জাবেদার সাহায্যে আমরা খতিয়ান করব এই বিষয়গুলো। আচ্ছা, এই বিষয়গুলো এই অধ্যায়ে এই বিষয়গুলো আসবে, আমরা দেখব। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন তুলে নিয়ে আসা হলো, সেটা হচ্ছে 2014 সালের পহেলা জানুয়ারি তারিখে, 2014 সাল পহেলা জানুয়ারি তারিখে রাজীব অ্যান্ড কম 3,10,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে। একটা মেশিন ক্রয় করে বলা হচ্ছে উক্ত মেশিনের আমদানি শুল্ক 20,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা, সংস্থাপন ব্যয় 25,000 টাকা, মেশিন বাবদ আনুষঙ্গিক খরচ। মেশিনটার আয়ুষ্কাল ধরা হচ্ছে 5 বছর, ভগ্নাবশেষ মূল্য ধরা হচ্ছে 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ধরা হচ্ছে 10,000 টাকা। প্রতিষ্ঠানটির হিসাবকাল 31 ডিসেম্বর শেষ হয় এবং সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হয়। 2014 সালে জাবেদার সংখ্যা এবং 2015 সালে জাবেদার সংখ্যা, জাস্ট এখানে একটা দুইটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। খেয়াল করো, এই অধ্যায়ে হাতে গোনা 6টা জাবেদা আছে। যে জাবেদাগুলো আমি এখানে লিখে দিচ্ছি, যে মেশিন ক্রয়, মেশিন সংস্থাপন, অবশ্যই ধার্য, অবশ্যই সমাপনী জাবেদা, মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় জনিত লাভ ক্ষতির সমাপনী জাবেদা। এই জাবেদাগুলো এর থেকে বাইরে আসে না। এখন আমরা জানবো 2014 সালে জাবেদা কয়টা হবে, 2015 সালে জাবেদা কয়টা হবে। আমাকে বলছে 2014 সালে জানুয়ারি 1 তারিখে 3,10,000 টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করছে। তাহলে মেশিন ক্রয়ের জাবেদা হবে, 1 নম্বর জাবেদাটা হবে মেশিন ক্রয়। 1 নম্বর জাবেদা হচ্ছে মেশিন ক্রয়, 2014 সালে মেশিন ক্রয়ের জাবেদা হবে। বলা হচ্ছে উক্ত মেশিনের আমদানি শুল্ক এবং জাহাজ ভাড়া। আমদানি শুল্ক এবং জাহাজ ভাড়া, এই টাকাগুলা আমরা মেশিন ক্রয়ের জাবেদার সাথে যোগ করে দিব। যখন মেশিন ক্রয়ের জাবেদা দিব, সেখানে আমরা এই খরচের টাকাগুলো যোগ করে দিব। মনে রাখবা, সম্পদের জন্য যা খরচ হয় সবই মূলধন জাতীয় ব্যয়। সম্পদ ক্রয়ের ক্ষেত্রে যা খরচ হবে সবই মূলধন জাতীয় ব্যয়, এবং সম্পদ ক্রয়ের জাবেদার মধ্যে আমরা যোগ করে দিব। এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়। এই সংস্থাপন ব্যয়ের একটা জাবেদা আছে, মেশিন সংস্থাপন। সংস্থাপন ব্যয়ের জাবেদা তখনই হবে যখন মেশিন ক্রয়ের তারিখ এবং সংস্থাপনের জন্য আলাদা করে একটা তারিখ দিবে। যেমন মেশিন ক্রয়ের তারিখ বলছে জানুয়ারি 1 তারিখ, আমাকে যদি বলতো সংস্থাপন ফেব্রুয়ারি 1 তারিখ, মার্চের 1 তারিখ, এপ্রিলের 1 তারিখ বা মের 1 তারিখ, ভিন্ন মাসে অথবা ভিন্ন তারিখে সংস্থাপন, তখন আমরা সংস্থাপনের জাবেদা দিব। কিন্তু সংস্থাপনের টাকা দেওয়া থাকা সত্ত্বেও এই কোশ্চেনে সংস্থাপনের জাবেদা আমরা দিব না, কারণ এটার জন্য পৃথক কোনো তারিখ নেই। বোঝানো হচ্ছে যে তারিখে ক্রয় করেছি সেই তারিখে আমরা সংস্থাপন করছি, সেজন্য সংস্থাপনের টাকাটা আমরা মেশিন ক্রয়ের মধ্যে যোগ করে দিব। আর যদি বলা হতো মেশিন ক্রয় 1 তারিখে জানুয়ারির, বলা হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখে সংস্থাপন, তখন আমরা 2 নম্বর জাবেদা দিতাম। এখন আমরা 2 নম্বর জাবেদাটা আমাদের এই কোশ্চেনে হবে না। কেন হবে না? কারণ একই তারিখে মেশিন ক্রয় এবং কোন তারিখে সংস্থাপন নির্দিষ্ট তারিখ না থাকায় ধরে নেওয়া হচ্ছে যে তারিখে মেশিন ক্রয়
ওই তারিখে সংস্থাপন, তখন আমরা সংস্থাপনের টাকাটা মেশিন ক্রয়ের জাবেদার মধ্যে যোগ করে দিব। যদি বলা হতো জানুয়ারির 1 তারিখ মেশিন ক্রয়, ফেব্রুয়ারির 1 তারিখ মেশিন সংস্থাপন, তখন আমরা 2 নম্বর জাবেদা দিতাম। একটু খেয়াল করো, 1 নম্বর জাবেদা হচ্ছে মেশিন ক্রয়, 2 নম্বর জাবেদা হচ্ছে মেশিন সংস্থাপন। 2 নম্বর জাবেদা হচ্ছে না, 2 নম্বর জাবেদা হবে কখন? যখন মেশিন ক্রয়ের তারিখ এবং সংস্থাপনের তারিখ দুইটার জন্য পৃথকভাবে আলাদাভাবে তারিখ দিবে। ধরে নাও সংস্থাপনের জন্য একটা তারিখ দিয়েছে এবং মেশিন ক্রয়ের জন্য একটা তারিখ দিয়েছে, তখন মেশিন ক্রয়ের একটা জাবেদা হবে, মেশিন সংস্থাপনের একটা জাবেদা হবে। আশা করি বুঝতে পারছি। এরপরে আসে মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, আয়ুষ্কালের জন্য জাবেদা হবে না, বাংলাদেশ মূল্য এগুলোর জন্য জাবেদা হবে না। জাবেদা হবে এই 6টা, যে মেশিন ক্রয়, মেশিন সংস্থাপন অবশ্যই ধার্য, অবশ্যই সমাপনী জাবেদা, মেশিন বিক্রয় এবং মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতি। আমরা 1 এবং 2 এখানে দেখতে পাচ্ছি, 1 নম্বর জাবেদা দিয়েছি এবং 2 নম্বর জাবেদা দিব না, কারণ তারিখ নেই সেজন্য। 3 এবং 4 প্রত্যেক বছর, 3 এবং 4 প্রত্যেক বছর এই জাবেদাগুলা দিতে হবে বাধ্যতামূলক। এখন আমরা দেখব অবশ্যই জাবেদা কেন দেওয়া বাধ্যতামূলক। খেয়াল করো, 2014 সালে মেশিনটা ক্রয় করা হয়েছে ব্যবহারের উদ্দেশ্যে। যখন আমরা ব্যবহার করব তার কিছুটা মূল্য হ্রাস পাবে, হ্রাস পাওয়া ওই অর্থকে অবশ্যই বলা হয়। সেজন্য অবশ্যই জাবেদা প্রত্যেক বছর দিতে হবে বাধ্যতামূলক। অর্থাৎ একটা মেশিন যত বছর তুমি ইউজ করবা প্রতিটা বছর অল্প অল্প টাকা হ্রাস পাবে, ওইটাকে অবশ্যই বলা হয়। সেজন্য প্রতিটা বছর অবশ্যই জাবেদা দেওয়া বাধ্যতামূলক। 3 নম্বর জাবেদা দিব। এরপর আসো, যখন আমরা অবশ্যই জাবেদা দিব সেটা হচ্ছে খরচ। হিসাবকাল শেষে এই খরচকে আমরা বন্ধ করে দিব। আয় এবং ব্যয় বছর শেষে সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। সমাপনী জাবেদা দেওয়া হয় নামিক হিসাবের জন্য, আমরা ক্লোজ করে দিব। তাহলে 3 নম্বর জাবেদা এবং 4 নম্বর জাবেদা প্রত্যেকটা বছর বাধ্যতামূলক হিসেবে দিব। তাহলে 3 এবং 4 প্রত্যেকটা বছর বাধ্যতামূলকভাবে দিব। প্রতিটা বছর আমরা যদি এবছর ব্যবহার করি, এবছর সম্পদের মূল্য হ্রাস পাবে, অবশ্যই হবে। অবশ্যই জাবেদা 3 নম্বর দিব। আবার অবশ্যই এটা খরচ, এটা আমরা হিসাবকাল শেষে বন্ধ করে দিব। 4 নম্বর জাবেদা দিব। 3 এবং 4 প্রত্যেক বছর বাধ্যতামূলকভাবে আমরা জাবেদাগুলা দিব। এখন আসি 5 নম্বর। 5 নম্বর বলা হচ্ছে মেশিন বিক্রয়। 2014 সালে মেশিন কিনেছি কিন্তু বিক্রি করি নাই, সেজন্য 5 নম্বর জাবেদা হবে না। 5 নম্বর জাবেদা হবে না। মনে রাখবা, যেখানে মেশিন বিক্রি করে নাই সেক্ষেত্রে মেশিন বিক্রয়ের কোনো লাভ ক্ষতিই নাই, সেক্ষেত্রে 5 যখন হবে না 6 নম্বর জাবেদা হবে না। তাহলে আমাদের টোটাল 6টা জাবেদা। 1 নম্বর মেশিন ক্রয়, 2 নম্বর মেশিন সংস্থাপন, 3 নম্বর অবশ্যই ধার্য, 4 নম্বর অবশ্যই সমাপনী জাবেদা, 5 নম্বর মেশিন বিক্রয়, 6 নম্বর মেশিনের লাভ ক্ষতিজনিত সমাপনী জাবেদা। মনে রাখবা, মেশিন বিক্রয় আসলে লাভ ক্ষতির কতটা আসবে, তখন 6 নম্বর জাবেদা হবে। যে কোয়েশ্চেনে মেশিন বিক্রয় নাই সেই কোয়েশ্চেনে 5 নম্বর জাবেদা হবে না এবং 6 নম্বর জাবেদা হবে না। 3, 4 প্রতিটা বছর বাধ্যতামূলক। মেশিনটা যত বছর ব্যবহার করবা প্রতিটা বছর 3, 4 জাবেদা অবশ্যই হবে। অর্থাৎ প্রতিটা বছর 3, 4 জাবেদা আমরা দিবই। এবং 1 এবং 2 মনে রাখবা, যে বছর মেশিন কিনবো ওই বছর মেশিন ক্রয়ের জাবেদা। 2 নম্বর মেশিন সংস্থাপন, মেশিন সংস্থাপন এবং মেশিন ক্রয় দুইটার ক্ষেত্রে পৃথক আলাদাভাবে তারিখ থাকতে হবে। মেশিন ক্রয়ের তারিখ আছে, মেশিন সংস্থাপনের তারিখ নেই। বুঝে নিতে হবে যেদিন মেশিন কিনছি ওই দিন সংস্থাপন করার কারণে সংস্থাপনের টাকাটা মেশিন ক্রয়ের মধ্যে যোগ করে আমরা একটাই জাবেদা দিব। সেক্ষেত্রে সংস্থাপনের জন্য আলাদা কোনো জাবেদা দিব না। যদি মেশিন ক্রয়ের তারিখ এবং সংস্থাপনের তারিখ পৃথকভাবে থাকে, ভিন্ন ভিন্ন তারিখ থাকে, তাহলে মেশিন ক্রয়েরও জাবেদা হবে এবং মেশিন সংস্থাপনেরও জাবেদা হবে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনে সংস্থাপনে যেহেতু তারিখ দেওয়া নাই, 2 নম্বর জাবেদা হচ্ছে না, 1 নম্বর জাবেদা হচ্ছে। 3 এবং 4 এই দুইটা জাবেদা বাধ্যতামূলক। 2014 সালে মেশিন বিক্রয় করা হয় নাই, 5 নম্বর জাবেদা হবে না। যেহেতু 14 সালে মেশিন বিক্রয় করেনি, লাভ ক্ষতির প্রশ্ন আসে নাই, সেজন্য 6 নম্বর জাবেদা হবে না। 2014 সালে আমরা দেখতে পাচ্ছি 3টা জাবেদা হবে। 1 নম্বর মেশিন ক্রয়, 2 নম্বর সংস্থাপন থাকা সত্ত্বেও সংস্থাপনের তারিখ না থাকায় জাবেদাটা হচ্ছে না। 3, 4 প্রতিটা বছর বাধ্যতামূলক। 5 নম্বর বিক্রয় নাই, হবে না। বিক্রয় যেহেতু নাই সেজন্য লাভ ক্ষতির প্রশ্ন আসে না। তাহলে 14 সালে আমরা জাবেদা দেখতে পাচ্ছি শুধুমাত্র 3টা। 1 নম্বর হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা,
আর দুইটা বাধ্যতামূলক, একটা হচ্ছে অবশ্যই আর ধার্য, আর একটা হচ্ছে অবশ্যই সমাপনী। 2015 সালে জাবেদা কয়টা হবে তার সংখ্যা নির্ণয় করতে বলছে। 2015 সাল আমাদের যে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকে 2015 সালে কোনো কথা উল্লেখ নাই। তাহলে 2015 সালে জাবেদা কিভাবে দিব? বোঝাই যাচ্ছে 2015 সালে এই কোশ্চেনে কোনো মেশিন ক্রয় করে নাই। আমাদের 1 নাম্বার জাবেদা মেশিন ক্রয়। 2015 সালে কোনো মেশিন ক্রয় করা হয় নাই, সেজন্য 1 নাম্বার জাবেদা হবে না। 2 নাম্বার মেশিন সংস্থাপন। 2015 সালে কোনো মেশিন কিনে সংস্থাপন করছে এই জাতীয় কথা উল্লেখ নাই, সেজন্য 2 নাম্বার জাবেদা হবে না। 3 এবং 4 প্রতিটা বছর বাধ্যতামূলক। কোয়েশ্চেন আসতে পারে 2014 সালে মেশিন ক্রয় করা হয়েছে, 2014 সালে ব্যবহার করছে, 2014 সালে মেশিনটা ক্রয় করার পর 2014 সালে কোনো জায়গায় বলে নাই বিক্রি করে দিছে, তাহলে 2015 সাল এখনো আছে। তার মানে একটা মেশিন ক্রয় করার পর যতদিন পর, অর্থাৎ যতক্ষণ বলবে না আমি বিক্রয় করেছি, এই প্রশ্নটা না আসা পর্যন্ত তোমাকে বুঝে নিতে হবে মেশিনটা তোমার প্রতিষ্ঠানের কাছে আছে, প্রতিষ্ঠান প্রত্যেক বছর ব্যবহার করবে। 2014 সালে মেশিনটা ক্রয় করেছিল, 2014 সালে ব্যবহার করছে, 2014 সালে বিক্রির কোনো প্রশ্ন উল্লেখ নাই, সেজন্য ধরে নিব 2015 সালেও ব্যবহার করবে। যেহেতু 2015 সালেও ব্যবহার করবে, 2015 সালেও ব্যবহার করার কারণে সম্পদের কিছুটা মূল্য হ্রাস পাবে। ওই হ্রাস পাওয়াকে অবশ্যই বলে। 3 এবং 4 নাম্বার জাবেদা অবশ্যই এর কারণে হয়। তাহলে 2015 সালে 3 নাম্বার জাবেদা হবে, 2015 সালে 4 নাম্বার জাবেদা হবে। 2015 সালে আমাদের 14 সালে ক্রয়কৃত মেশিন বিক্রয়ের কথা উল্লেখ নাই। 2015 সালে 14 সালে ক্রয়কৃত মেশিন বিক্রয় করে দিয়েছে এই জাতীয় কিছুই উল্লেখ নাই। তাহলে ধরে নিব 2015 সালে বিক্রি করা হয় নাই, তাহলে 5 নাম্বার জাবেদা হবে না, 6 নাম্বার জাবেদা হবে না। তাহলে 2015 সালে আমরা জাবেদা পাবো দুইটা। 2015 সালে আমরা জাবেদা পাবো দুইটা। আবারও বলতেছি এই অধ্যায়ে 6টা জাবেদাই যথেষ্ট, 6টা জাবেদাই আসবে। একটা হচ্ছে মেশিন ক্রয়, 2 নাম্বার মেশিন সংস্থাপন। মেশিন ক্রয় যে বছর ক্রয় করবে শুধুমাত্র ওই বছর। দেখো আমাদের কোশ্চেনে 2014 সালে মেশিন ক্রয় করছে, সেজন্য 1 নাম্বার জাবেদা হয়েছে। 2014 সালে মেশিন ক্রয়, 2015 সালে ক্রয় বোঝায় না, 2015 সালে ক্রয় বোঝায় না, সেজন্য 2015 সালে 1 নাম্বার জাবেদা হয় নাই। 2014 সালে মেশিন সংস্থাপন আছে, তারিখ না থাকার কারণে সংস্থাপনের জাবেদা হয় নাই। 2015 সালে সংস্থাপনের জাবেদা হবে না, কারণ 2015 সালে নির্দিষ্ট কোনো মেশিন ক্রয়ের কথা সংস্থাপনের কথা বলে নাই। 3 এবং 4 অবশ্যই এবং অবশ্যই সমাপনী জাবেদা। অবশ্যই কেন হবে? সম্পদ ব্যবহার করলে, মেশিন ব্যবহার করলে। আমরা 3 এবং 4 প্রত্যেক বছর ক্রমান্বয়ে দিবই দিব। 3 এবং 4 নাম্বার জাবেদাকে বাধ্যতামূলক জাবেদা বলা হয়। অর্থাৎ একটা মেশিন তোমার কাছে থাকলে তুমি ব্যবহার করবা, ব্যবহার করলে অবশ্যই হবে। অবশ্যই এর জন্য প্রতি বছর 2টা করে জাবেদা দিতে হবে, 3 এবং 4। এবং মেশিন বিক্রয় 5 নাম্বার জাবেদা। মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় দেখো 2014 সালে মেশিন বিক্রয়ের কথা উল্লেখ নাই, সেজন্য 2014 সালে 5 নাম্বার জাবেদা হয় নাই। 2015 সাল কোনো জায়গায় উল্লেখ নাই মেশিন বিক্রয়, সেজন্য 5 নাম্বার জাবেদা হয় নাই। যে কোশ্চেনে মেশিন বিক্রয়ের প্রশ্ন আসে না, সেই কোশ্চেনের লাভ ক্ষতির প্রশ্নই আসে না, তাহলে 6 নাম্বার জাবেদা হবে না। তাহলে আমরা জাবেদার সংখ্যাগুলো বুঝতেছি আমাদের কোশ্চেনে, অর্থাৎ অষ্টম অধ্যায়ে এই 6টা জাবেদায় আসে। 1 নাম্বার জাবেদা মেশিন ক্রয়, 2 নাম্বার জাবেদা মেশিন সংস্থাপন। মেশিন ক্রয় এবং মেশিন সংস্থাপনের পৃথক পৃথক তারিখ যদি না থাকে, তাহলে মেশিন সংস্থাপনের কোনো জাবেদাই হবে না। 3 এবং 4 অবশ্যই ধার্য এবং অবশ্যই সমাপনী জাবেদা। প্রত্যেকটা বছর যেহেতু আমরা মেশিন ব্যবহার করব, অবশ্যই হবে। 3, 4 প্রত্যেক বছর আমরা দিবই দিব বাধ্যতামূলক। 5 নাম্বার মেশিন বিক্রয় প্রশ্নে থাকলে দিব, নয়তো দিব না। যে সালে মেশিন বিক্রয় বলবে ওই সালে মেশিন বিক্রয় জাবেদা দিব। মেশিন বিক্রয় যদি না থাকে তাহলে লাভ ক্ষতি তো আসবে না, সেক্ষেত্রে 5 না আসলে 6 আসবে না। 5 এর উপর 6 নির্ভরশীল, 5 এর উপর 6 নির্ভরশীল, তাহলে মেশিন বিক্রয় যদি নাই থাকে লাভ ক্ষতি আসবে না। 5 বাদ 6 বাদ। 3, 4 প্রত্যেক বছর বাধ্যতামূলক। 1 এবং 2 এটার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ যে বছর মেশিন ক্রয় বলবে আমরা ওই বছর মেশিন ক্রয়ের জাবেদা দিব। আর মেশিন সংস্থাপন প্রশ্নে দেয়া থাকা সত্ত্বেও মেশিন ক্রয়ের তারিখ এবং মেশিন সংস্থাপনের তারিখ, এক কথায় বলতে পারি মেশিন সংস্থাপনের জন্য আলাদা একটা তারিখ থাকতে হবে, তাহলে আমরা মেশিন সংস্থাপনের জাবেদা দিব। মেশিন সংস্থাপনের জন্য পৃথক কোনো তারিখ না থাকলে, কিরকম পৃথক? জানুয়ারি 1 তারিখে মেশিন ক্রয় করেছি, আমাকে বলতে হবে ফেব্রুয়ারি 1 তারিখে মেশিন সংস্থাপন, মার্চের 1 তারিখে মেশিন সংস্থাপন,
এপ্রিলে 1 তারিখে মেশিন সংস্থাপন, এভাবে ভিন্ন তারিখ দিয়ে দিতে হবে। শুধু সংস্থাপন বললে সংস্থাপনের কোনো জাবেদা হবে না। আমাদের এই কোশ্চেনে বলতেছে সংস্থাপন 25,000, তাহলে এভাবে সংস্থাপনের কোনো জাবেদা হবে না, তারিখ দিয়ে বলতে হবে। তাহলে অষ্টম অধ্যায়ে আমরা 6টা জাবেদা পেয়ে যাই অঙ্কে। 6টা জাবেদার মধ্যে 1 নাম্বার মেশিন ক্রয়, 2 নাম্বার মেশিন সংস্থাপন, তারিখ থাকতে হবে, তারিখ না থাকলে হবে না। 3 নাম্বার অবশ্যই ধার্য, প্রতি বছর বাধ্যতামূলক। 4 নাম্বার অবশ্যই সমাপনী জাবেদা, প্রতি বছর বাধ্যতামূলক। 3, 4 এক কথায় তোমাকে আমি যেখান থেকে কোশ্চেন করি না কেন, এই কোশ্চেনে অমুক সালে 2014 সালে অথবা 2015 সালে কয়টা জাবেদা হবে, অন্ততপক্ষে তুমি ধরে নিবা ন্যূনতম 2টা জাবেদা থাকবেই থাকবে। কারণ অবশ্যই ধার্য এবং অবশ্যই সমাপনী এগুলো সম্পদ ব্যবহারের উপর। তাহলে যে বছর মেশিন ব্যবহার হবে সে বছর অবশ্যই হবে, অবশ্যই সমাপনী জাবেদা হবে। একদম শর্টকাট যদি বলি, 6টা জাবেদার মধ্যে প্রত্যেক বছর 3 এবং 4 বাধ্যতামূলক থাকবে। 3 এবং 4 বাধ্যতামূলক থাকবে। 1 যে সালে থাকবে শুধু সেই সালে হবে, যে সালে থাকবে যে বছর থাকবে শুধু সেই বছর হবে। 2 তারিখ থাকতে হবে, তারিখ না থাকলে হবে না। 5 প্রশ্নে উল্লেখ থাকতে হবে মেশিন বিক্রয়, তাহলে হবে। 6 বিক্রয় থাকলে হবে, বিক্রয় না থাকলে হবে না। তাহলে 2014 সালে জাবেদা পেয়েছি 1, 3, 4 এবং 2015 সালে আমরা জাবেদা পেয়েছি 3 এবং 4। এই জাবেদাগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, দেখো 2014 সালে 1 জানুয়ারি তারিখে রাজীব অ্যান্ড কং 3,10,000 টাকা একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিনে আমদানি শুল্ক 20,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা, সংস্থাপন ব্যয় 25,000 টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাংশ মূল্য 10,000 টাকায়। প্রতিষ্ঠানটির হিসাব করা 31 ডিসেম্বর তারিখে শেষ হয় এবং সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করা হচ্ছে। সরলরৈখিক পদ্ধতি, এটাকে স্থির কিস্তি বলা হইতে পারে, স্থির কিস্তি বলা হইতে পারে, সরলরৈখিককে স্থির কিস্তি বলা হইতে পারে। ওকে, আমাকে বলা হচ্ছে অবশ্যই নির্ণয় করো 2014 এবং 15 সালের জন্য। শোনো, অবশ্যই এই মানটা কত যে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, অবশ্যই এর মানটা কত যে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। তোমার কিসে কিসে এই অবশ্যের মানটা লাগবে আমি বলে দিচ্ছি। তোমাকে যখন এই অধ্যায়ে জাবেদা করতে দিবে সেখানে অবশ্যের মান লাগবে। তোমাকে যখন এই অধ্যায়ে খতিয়ান করতে দিবে তখন তোমার অবশ্যের মান লাগবে। এই অধ্যায়ে তোমাকে যখন আয় বিবরণী অথবা আর্থিক অবস্থা অথবা উদ্ধৃতপত্র অথবা তোমাকে যদি লাভ ক্ষতি কোশ্চেন করে তাহলে সব জায়গায় এই অবশ্যের মানটা লাগবে। এই অবশ্যের মানটা যদি সঠিক হয়, যে সকল জাবেদা দিবা সেক্ষেত্রে ওই যে একটু আগে বলছি 3 এবং 4 নম্বর জাবেদা অবশ্যই, সেখানে কিন্তু অবশ্যের মান লাগবে, খতিয়ানে অবশ্যের মান লাগবে, আয় বিবরণী করতে বলো, আর্থিক অবস্থা করতে বলো অথবা লাভ ক্ষতি বের করতে বলো, নির্ণয় করতে বলো, সেক্ষেত্রে অবশ্যের মানটা লাগবে। এই অধ্যায়ে অবশ্যের মান খুবই ইম্পর্টেন্ট, সঠিকভাবে নির্ণয় করতে জানা। আজকে আমরা অবশ্যের মান নির্ণয় করা শিখব সরলরৈখিক পদ্ধতি অথবা স্থির কিস্তি বলা হয় এটাকে।
খেয়াল করো, অবশ্যই নির্ণয় সরলরৈখিক পদ্ধতি বা স্থির স্থির পদ্ধতি সূত্র কি? বার্ষিক অবশ্যই সমান, দুইটা সূত্র রয়েছে। এক নম্বর সূত্র, বার্ষিক অবশ্যই সমান আমরা মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এই একটা সূত্র। আরেকটি সূত্র হচ্ছে অবশ্যই সরলরৈখিক পদ্ধতিতে মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ইন্টু অবশ্যই হার, দুইটা সূত্র। আমরা প্রশ্নে দেখব কোন সূত্রটা প্রয়োগ করব। কোয়েশ্চেনে যদি আয়ুষ্কাল দেওয়া থাকে আমরা আয়ুষ্কালের সূত্রটা প্রয়োগ করব, আর কোয়েশ্চেনে যদি অবশ্যই হার দেওয়া থাকে আমরা অবশ্যই হারের সূত্রটা প্রয়োগ করব। আমাদের প্রশ্নে আয়ুষ্কাল দেওয়া আছে, তাই আমরা প্রথম সূত্রটা প্রয়োগ করব। যদি আমাদের কোয়েশ্চেনে অবশ্যই হার দেওয়া থাকতো আমরা সেকেন্ড সূত্রটা প্রয়োগ করব। আমাদের প্রশ্নে আয়ুষ্কাল দেওয়া আছে, আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমাদের কোয়েশ্চেনে লেখা হয়েছে অবার্ষিক অবশ্যই সমান, মানে অবশ্যের মান বের করার সময় যে মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, মোট মূল্যটা কি? এই মোট মূল্য মেশিন ক্রয় থেকে শুরু করে আমদানির একটা খরচ বা শুল্কের একটা খরচ, জাহাজ ভাড়া একটা খরচ বা পরিবহনের একটা খরচ, এবং মেশিনটা সংস্থাপন করা পর্যন্ত কিছু কিছু খরচ সংগঠিত হয়। সকল খরচের সমষ্টিকে আমরা মোট মূল্য বলবো। তাহলে আমাদের মেশিনটা ক্রয় করা হয়েছে 3,10,000 টাকা, আমদানি শুল্ক 20,000 টাকা, জাহাজ ভাড়া 5,000 টাকা এবং সংস্থাপন ব্যয় হচ্ছে 25,000 টাকা। এদিকে আনুষঙ্গিক খরচ হচ্ছে 50, এদিকে 3,10,000, টোটাল হচ্ছে 3,60,000 টাকা। আমাদের মোট খরচ 3,60,000 টাকা টোটাল খরচ। বলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা, তাহলে 10,000 টাকা। আয়ুষ্কাল বলা হচ্ছে 5 বছর, আয়ুষ্কাল 5 বছর। তাহলে 3,60,000 থেকে আমরা 10,000 টাকা বিয়োগ করব, 3,50,000 টাকা আসবে। 3,50,000কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে আনসার আসবে 70,000 টাকা। আনসার আসবে 70,000 টাকা। আনসার আসবে 70,000 টাকা। খেয়াল করো, এক্ষেত্রে একটা প্রশ্ন খেয়াল করি, আমরা কিন্তু 5 বছর দ্বারা ভাগ করেছি। 5 বছর মানে 5 বছর দিয়ে যখন আমরা ভাগ করব আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে 1 বছরে 70,000 টাকা। 1 বছরে 70,000 টাকা। 1 বছরে 70,000 টাকা। অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে আমাদের যে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে মেশিনটা যদি পরিপূর্ণ 1 বছর ইউজ করা হয় তাহলে আমাদের অবশ্যই মান আসবে 70,000 টাকা। এক্ষেত্রে একটা প্রশ্ন, যে আমরা সূত্র থেকে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 1 বছরের মান। 1 বছর মানে হচ্ছে 12 মাসের মান। 12 মাসের মান। প্রশ্নটা হচ্ছে অবশ্যই কি পরিমাণ ধার্য করব। মনে রাখবা অবশ্যের মানটা নির্ভর করে তুমি মেশিনটা এই বছর কত মাস ব্যবহার করছো। মনে রাখবা অবশ্যইটা হয় সম্পদ ব্যবহারের কারণে। সম্পদ এমনি কিনে তুমি ইউজ করো নাই, যেভাবে কিনছো ওইভাবে ফেলে রাখছো, এক্ষেত্রে অবশ্যই হবে না। অবশ্যই হবে না। অবশ্যইটা হবে যখন মেশিনটা ব্যবহার হবে, সম্পদ ব্যবহার হবে, ব্যবহার করার কারণে। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা সূত্র থেকে যে মানটা আছে অর্থাৎ 5 বছর দ্বারা ভাগ করা হয়েছে, অর্থাৎ 1 বছরের মান পাওয়া গেছে। 1 বছরে কত টাকা? 70,000 টাকা। আমাকে দেখতে হবে আমি যে বছর অবশ্যের মান নির্ণয় করব ওই বছর আমি দেখব মেশিনটা কত মাস ব্যবহার করছি। কেন এই কথাটা বলতেছি? কারণ আমরা সূত্র থেকে যে রেজাল্টগুলা প্রতি বছর পাবো, সূত্র দিয়ে যে রেজাল্টগুলা পাবো সবগুলা হচ্ছে 1 বছরের মান, 12 মাসের মান। কথা হচ্ছে ধরে নাও এই বছর মেশিনটা তুমি 3 মাস ব্যবহার করছো, তাহলে সূত্র থেকে যে রেজাল্ট আসবে সেটা 3 মাসের মান নয়, সেটা হচ্ছে 12 মাসের মান। তাহলে 12 মাসের মানটাকে আমি কি করব? 12 দিয়ে ভাগ করব। যেহেতু আমি ব্যবহার করছি 3 মাস, আমি বারবার বলতেছি অবশ্যই হচ্ছে যত মাস ব্যবহার করব তত মাসের। ধরে নিচ্ছি এই মেশিনটা আমি ব্যবহার করছি 2014 সালে 3 মাস, তাহলে অবশ্যই হবে 3 মাস। কিন্তু সূত্র থেকে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 12 মাসের রেজাল্ট। তাহলে আমি কি করব? ওই মানটাকে 12 দিয়ে ভাগ করব, 3 দিয়ে গুণ করব। পরবর্তী বছর যখন 12 মাসের রেজাল্ট দরকার হবে তখন আর ভাগ করতে হবে না,
কারণ সূত্র থেকে সরাসরি যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 12 মাসের রেজাল্ট। ওকে, দেখো আমাদের বলতেছে 2014 সালে জানুয়ারি 1 তারিখে মেশিনটা ক্রয় করছি, জানুয়ারি 1 তারিখে, তাহলে আমাদের হিসাবকাল শেষ হচ্ছে ডিসেম্বর মাসে, হিসাবকাল শেষ হচ্ছে ডিসেম্বর মাসে। জানুয়ারি থেকে ডিসেম্বর 2014 সালে আমাদের মেশিনটা ব্যবহার হয়েছে 12 মাস। 2014 সালে আমাদের মেশিনটা ব্যবহার হয়েছে 12 মাস, তাহলে 2014 সালে অবশ্যই হবে 12 মাস। তাই সূত্র থেকে যে মানটা আসছে সেটাও কিন্তু 12 মাস। তাহলে 2014 সালে সঠিক মান 70,000 টাকা। 2014 সালে সঠিক মান 70,000 টাকা। এক্ষেত্রে একটা কোয়েশ্চেন খেয়াল করো, যদি আমাকে বলা হতো 2014 সালে 1 জানুয়ারি না বলে 1 জানুয়ারি না বলে আমাকে যদি বলা হতো 1 এপ্রিল, তাহলে আমি এপ্রিল থেকে ডিসেম্বর, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস, এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস? 9 মাস। সেক্ষেত্রে আমি কি করতাম, সেক্ষেত্রে যেহেতু আমার সূত্র থেকে যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 12 মাস বা 1 বছরের মান, কারণ 5 বছর দিয়ে ভাগ করলে বছরের মান আসবে, যেহেতু 70,000 টাকা 1 বছরের মান বা 12 মাসের মান। আমি মেশিনটা কিনছিলাম এপ্রিল মাসে, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস, আমার মান দরকার 9 মাসের, কিন্তু আমি যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 12 মাসের। তখন এই 70,000কে আমি কি করতাম, 12 দিয়ে ভাগ করতাম, 9 দিয়ে গুণ করতাম, 12 দিয়ে ভাগ করতাম, 9 দিয়ে গুণ করতাম, 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করতাম, 12 দিয়ে ভাগ করতাম, 9 দিয়ে গুণ করতাম, তখন আমার আনসারটা চলে আসতো, একটা আনসার আসতো, তখন তখন হয়তো ওইটা সঠিক মান। এখন যেহেতু আমরা জানুয়ারিতে কিনছি, জানুয়ারি থেকে ডিসেম্বর, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস, সেক্ষেত্রে আমরা 12 মাসের রেজাল্টটা নিব, 12 মাসের রেজাল্টটা নিব। এটা হচ্ছে আমাদের বার্ষিক অবশ্যই, অর্থাৎ এই বছরে অবশ্যই। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে দুইটা সূত্র লিখেছি, একটা হচ্ছে আমার কোশ্চেনে যদি আয়ুষ্কাল থাকে তাহলে হবে মোট মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আর একটা মান দেওয়া থাকতে পারে, সেটা কি? অবশ্যই হার, অবশ্যই হার। আমার কোশ্চেনে আরেকটা মান দেওয়া থাকতে পারে, সেটা কি? অবশ্যই হার। যখন অবশ্যই হার দেওয়া থাকবে তখন আমার সূত্রটা হবে, অর্থাৎ সরলরৈখিক বা স্থির কিস্তিতে আমার সূত্রটা হবে মোট মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য ব্র্যাকেটের মধ্যে রেখে ইনটু অবশ্যই হার, হার দিয়ে আমরা গুণ করব। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবশ্যই মান বের করার জন্য দুইটা সূত্র শিখলাম, একটা সূত্র হচ্ছে আয়ুষ্কাল দ্বারা, আরেকটা সূত্র হচ্ছে অবশ্যই হার দ্বারা। আমাকে বলা হচ্ছে অবশ্যই নির্ণয় করো 2014 সাল এবং 2015 সাল। 2014 সালের মান আমরা নির্ণয় করছি, 2014 সালে আমরা মান পেয়েছি 70,000 টাকা। 2015 সালে কত হবে? মনে রাখবা, সরলরৈখিক পদ্ধতিতে একটা মেশিনের জন্য তুমি যদি প্রথম বছর সূত্রটা লিখো, পরের বছর আর সূত্রটা লিখতে হবে না। কেন লিখতে হবে না? খেয়াল করো, আমরা প্রথম বছর যে সূত্রটা লিখছি সেই সূত্র হইতে আমরা মান পেয়েছি 70,000। এই 70,000 হচ্ছে 1 বছরের মান, 1 বছর মান অর্থাৎ 12 মাসের মান। আমি এখন দেখবো 2015 সালে আমি মেশিনটা কয় মাস ব্যবহার করছে। খেয়াল করো, এই উদ্দীপকে আমাকে 2015 সাল নিয়ে কোনো ধরনের কথা বলে নেই। তার মানে বলতেছে আমরা 2014 সালে যে মেশিনটা কিনছি সেটা হচ্ছে আয়ুষ্কাল 5 বছর, আগামী 5 বছর ব্যবহার করতে পারবো, কিন্তু আমার যখন প্রয়োজন হবে অর্থের, হয়তো আমি মাঝপথে বিক্রি করে দিতে পারবো, যেহেতু মেশিন আমার স্বাধীনতা। প্রশ্নে কোনো জায়গায় মেশিন বিক্রয়ের কথা উল্লেখ নাই, তাহলে তোমাকে বুঝতে হবে 2015 সালেও মেশিনটা ব্যবহার করা হবে। 2015 সালে মেশিনটা যদি ব্যবহার করা হয়, 2015 সালের মাঝপথে বিক্রয়ের কোনো ধরনের কথা উল্লেখ নাই, তখন তোমাকে বুঝে নিতে হবে 2015 সালে মেশিনটাও 12 মাস ব্যবহার করা হবে, 2015 সালে মেশিনটাও 12 মাস ব্যবহার করা হবে। কথা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে আমরা প্রথম বছর 12 মাসের রেজাল্ট পেয়েছি 70,000 টাকা, তাহলে পরের বছরও ব্যবহার করব 12 মাস, সেক্ষেত্রে রেজাল্ট হবে 70,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবশ্যই মান সমান হবে, সেক্ষেত্রে একটা শর্ত, সেটা কি? যে বছর তুমি 3 মাস ব্যবহার করবা ওই বছর মান হবে 3 মাসের, যে বছর 12 মাস ব্যবহার করবা ওই বছর মান হবে 12 মাস, এর পরের বছর যদি 12 মাস ব্যবহার করো এর পরের বছরও মান হবে 12 মাসের। তাহলে প্রথম বছর 3 মাসের মান, পরবর্তী বছরগুলো 12 মাসের মান, 12 মাসের মান, এখানে তো সমান দেখে না, অসমান। খেয়াল করো, প্রথম বছর যে 3 মাসের মান দেখাচ্ছ সেটা 3 দিয়ে ভাগ করে 1 মাসের মানে রূপান্তর করো, পরবর্তী বছরগুলো যখন 12 মাসের মান দেখাবা তখন 12 দিয়ে ভাগ করো, 1 মাসের মান আসবে, দেখবা যে প্রত্যেক মাসে তখন মান ইকুয়াল হয়ে যায়। সরলরৈখিক বা স্থির কিস্তি মানে প্রত্যেক বছর অবশ্যই মান সমান থাকবে। কথা হচ্ছে সময়ের ব্যবধানে, ধরে নিচ্ছি এই মেশিনটা আমি 3 মাস পরে কিনছি,
এপ্রিলে 1 তারিখে কিনছি, তাহলে 2014 সালে মেশিনটা ব্যবহার হবে 9 মাস। 9 মাসে অবশ্যই মান হবে এক ধরনের, কিন্তু পরের বছর যদি বিক্রি না করে তখন মান হবে 12 মাসের, তখন মান হবে 70,000 টাকা, তখন রেজাল্ট আসবে এক ধরনের। এখন কথা বলছি আমি যে সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবশ্যই মান সমান হবে এই কথা বলছি, তাহলে সমান দেখাচ্ছে না। তখন তোমাকে বুঝতে হবে সময়ের কারণে টাকার মানের মধ্যে পার্থক্য দেখালেও তখন আমরা যদি মাসে রূপান্তর করি প্রত্যেক মাসে সমান দেখাবে, প্রত্যেক মাসে সমান দেখাবে। তাহলে খেয়াল করো 2015 সালে আমাদের মেশিনটা এখনো বিক্রি হয় নাই, তখন আমাকে বুঝে নিতে হবে 2015 সালেও মেশিনটা ব্যবহার করা হয়েছে 70,000, 2015 সালে মেশিনটা ব্যবহার করা হয়েছে 12 মাস, অর্থাৎ আমরা প্রথম বছর 12 মাসের মান পেয়েছি, এক বছরের মান পেয়েছি 70,000। পরের বছর যদি 12 মাস ব্যবহার করে পরের বছর মানও হবে 70,000। এর পরের বছরে যদি বিক্রি না করে ব্যবহার করে তাহলে ব্যবহার করা হবে কয় মাস, 12 মাস, তখনও মান হবে 70,000। অর্থাৎ সরলরৈখিক মানে একবার মানটা বের করতে পারলে হয়, প্রত্যেক বছর হুবহু বসাই দিব। কথা হচ্ছে কোনো জায়গায় যদি 6 মাস পর বিক্রি করে দিয়েছি তখন ওই রেজাল্টকে 12 দিয়ে ভাগ করবো, 6 দিয়ে গুণ করবো। সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবশ্যই মান কি হবে, সমান হবে। তাহলে 2014 সালে 2014 সালে 2014 সালে আমরা অবশ্যই মান পেয়েছি, 2014 সালে অবশ্যই মান পেয়েছি 70,000। 2015 সালে 2015 সালে মেশিনটা যদি বিক্রি না করে তাহলে ব্যবহার হবে 12 মাস, সেক্ষেত্রে অবশ্যই মান হবে 70,000। 2016 সালে যদি মেশিনটা বিক্রি না করে ব্যবহার করে তাহলে ব্যবহার হবে 12 মাস, সেক্ষেত্রে মান হবে 70,000। 70,000। কথা হচ্ছে 2017 সালে হঠাৎ করে কোম্পানির টাকা প্রয়োজন, সেজন্য তারা 2 মাস পর বিক্রি করে দিয়েছে। কখন বিক্রি করছে, মার্চের 1 তারিখে মেশিনটা বিক্রি করে দিয়েছে। তাহলে কয় মাস ব্যবহারের পর, 2 মাস ব্যবহারের পর। এখন কথা হচ্ছে 70,000 টাকা কয় মাসের মান, 70,000 টাকা হচ্ছে 12 মাসের মান, তখন আমরা 12 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, তখন 2 মাসের মান বের হয়ে আসবে। বুঝাইতে চাচ্ছি সরলরৈখিক পদ্ধতিতে সূত্র দিয়ে শুধু একবার মানটা বের করতে পারলে হয়, সে মানটা হচ্ছে 12 মাসের মান। আমি দেখব প্রথম বছর কয় মাস ব্যবহার হয়েছে, ধরে নিচ্ছি প্রথম বছর ব্যবহার হয়েছে 3 মাস, তাহলে আমরা 14 সালে কি করতাম, 70,000-কে 12 দিয়ে ভাগ করতাম, 3 মাস ব্যবহার হলে 3 দিয়ে গুণ করতাম, তখন 3 মাসের একটা রেজাল্ট আসতো। কিন্তু পরের বছর যখন আমরা 12 মাস ব্যবহার করব তখন আমরা প্রথম বছরের যে আনসারটা আছে সেটা লিখবো না, আমরা যে 12 মাসের মানটা লিখে দিব। অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে একটা মেশিনের মান সূত্র দিয়ে একবার বের করতে পারলে হয়, ওই মানটা হবে 12 মাসের মান। এখন আমি দেখব যে সালে অবশ্যই মান বের করতে বলছে ওই সালে কয় মাস ব্যবহার করা হয়েছে, যত মাস ব্যবহার করা হয়েছে রেজাল্টটাকে 12 দিয়ে ভাগ করব, তা দিয়ে গুণ করব। পরের বছর যদি 12 মাস ব্যবহার হয় হুবহু সূত্র থেকে যে রেজাল্ট আসছে এটা আমরা বসাই দিব। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। একই উদ্দীপক থেকে আমাকে কোশ্চেনে বলা হচ্ছে মেশিনের অর্জন মূল্য নির্ণয় করো। যে মেশিনের অর্জন মূল্য, মেশিনের অর্জন মূল্য বলতে কি বুঝি, মেশিনটা ক্রয় করছিলাম, ক্রয় করে আমি যে প্রতিষ্ঠানে ব্যবহার করব সে প্রতিষ্ঠানে আনা পর্যন্ত ব্যবহার করার উপযোগী করে তোলার জন্য যতগুলা খরচ সংগঠিত হবে এ টু জেড সব কিছু যোগ করে আমরা অর্জন মূল্য পেয়ে যাব। আমাদের কোশ্চেনে মেশিন ক্রয়, মেশিন ক্রয়, মেশিন ক্রয় বলা হচ্ছে 3,10,000 টাকা, 3,10,000 টাকা। বলা হচ্ছে আমদানি শুল্ক, আমদানি শুল্ক 20,000, জাহাজ ভাড়া 5,000, সংস্থাপন ব্যয়
25,000, টোটাল 3,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের অর্জন মূল্য, 3,60,000 টাকা, এটা হচ্ছে অর্জন মূল্য। খেয়াল করো, আমাদের এই কোয়েশ্চেনটা দেয়া হয়েছে সেম উদ্দীপক থেকে। উদ্দীপক একই, বলা হচ্ছে 2014 সালে উদ্দীপকটা সেম। এখন যদি বলে আমাকে প্রয়োজনীয় জাবেদা, যেহেতু আমরা এই কোয়েশ্চেনের শুরুতে তোমাদেরকে জাবেদাটা নিয়ে আলোচনা করেছিলাম যে জাবেদা হচ্ছে টোটাল 6টা। জাবেদা হচ্ছে টোটাল 6টা। 1 নম্বর হচ্ছে মেশিন ক্রয় জাবেদা, 2 নম্বর হচ্ছে মেশিন সংস্থাপনের জাবেদা, 3 নম্বর এবং 4 নম্বর প্রতিটা বছর বাধ্যতামূলক, একটা হচ্ছে অবশ্যই ধার্য, আরেকটা হচ্ছে অবশ্যই সমাপনী জাবেদা। 5 নম্বর বলছিলাম মেশিন বিক্রয়, 6 নম্বর বলছিলাম যে মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতির সমাপনী জাবেদা। ওই 6টা জাবেদার মধ্যে যদি আমরা যে বছরে জাবেদা করব, ওই বছর যদি মেশিন ক্রয়ের কথা থাকে মেশিন ক্রয় জাবেদা হবে। ওই বছর যদি মেশিন সংস্থাপন থাকে তাহলে তারিখ থাকতে হবে, তাহলে মেশিন সংস্থাপনের জাবেদা হবে। এবং 3 নম্বর বলছিলাম অবশ্যই ধার্য, বাধ্যতামূলক, প্রতি বছর দিতে হবে। 4 নম্বর বলছিলাম অবশ্যই সমাপনী জাবেদা, প্রতি বছর বাধ্যতামূলক দিতেই হবে। 5 নম্বর বলছিলাম মেশিন বিক্রয়, কোয়েশ্চেনে থাকলে দিব, নয়তো দিব না। 6 নম্বর বলছিলাম যে মেশিন বিক্রয় করে যে লাভ ক্ষতি প্রশ্ন আসবে সেই লাভ ক্ষতির সমাপনী জাবেদা। যেহেতু বিক্রয় থাকলে লাভ ক্ষতি আসতে পারে, বিক্রয় না থাকলে লাভ ক্ষতি আসবে না, নিঃসন্দেহে আসবে না। সেক্ষেত্রে 5 আসলে 6 আসতে পারে, 5 না আসলে 6 আসবে না। তাহলে আমাদেরকে বলছে প্রয়োজনীয় জাবেদা। খেয়াল করো 2014 সালে মেশিন ক্রয়, এক্ষেত্রে আমরা একটা জাবেদা পাই মেশিন ক্রয়, মেশিন ক্রয় একটা জাবেদা পাই। সংস্থাপন এটা ছিল 2 নম্বর জাবেদা, কিন্তু তারিখ না থাকার কারণে সংস্থাপনের জাবেদা হচ্ছে না। তাহলে আমরা মেশিন ক্রয়ে একটা জাবেদা পেয়েছি, সংস্থাপন প্রশ্নে আছে কিন্তু তারিখ না থাকার কারণে হচ্ছে না। 2014 সালে মেশিনটা আমরা ব্যবহার করব 3 এবং 4, 3 এবং 4 এই দুইটা জাবেদা প্রতি 3 এবং 4, 3 এবং 4 প্রতি বছর এই জাবেদাগুলো দেওয়া বাধ্যতামূলক। 5 নম্বর জাবেদা ছিল মেশিন বিক্রয়, আমাদের প্রশ্নে মেশিন বিক্রয় নাই, তাই এই জাবেদাটা হবে না। 6 নম্বর হচ্ছে লাভ ক্ষতির সমাপনী জাবেদা, যেহেতু বিক্রয় নাই লাভ ক্ষতি আসবে না। তাহলে আমরা মোটা অঙ্কে এই 2014 সালে যে একটা উদ্দীপক দেওয়া আছে, এক্ষেত্রে আমরা মেশিন ক্রয়ে জাবেদা পাই। মেশিন সংস্থাপন কোয়েশ্চেনে দেওয়া থাকা সত্ত্বেও তারিখ নাই, সেজন্য সংস্থাপনের জাবেদা হচ্ছে না। অবশ্যই ধার্য জাবেদা পাই এবং অবশ্যই সমাপনী জাবেদা পাই। মেশিন বিক্রয় নাই, বিক্রয় জাবেদা হবে না, 5 নম্বর হবে না। এবং যেহেতু বিক্রয় নাই লাভ ক্ষতি প্রশ্ন আসে না, লাভ ক্ষতি জাবেদা হবে না। এখন তাহলে আমরা 2014 সালে সর্বমোট কয়টা জাবেদা পাই? 2014 সালে আমরা সর্বমোট 3টা জাবেদা পাই। সে 3টা জাবেদা হচ্ছে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। 1 নম্বর হচ্ছে মেশিন বিক্রয় জাবেদা, 1 নম্বর মেশিন বিক্রয় জাবেদা শুরুতে বলছিলাম। 2 নম্বর হচ্ছে মেশিন সংস্থাপনের জাবেদা, যেহেতু তারিখ নেই হচ্ছে না। 3, 4 প্রতি বছর বাধ্যতামূলক এবং 5 নম্বর মেশিন বিক্রয় প্রশ্নে নেই, তাই হচ্ছে না। এবং 6 নম্বর মেশিন বিক্রয় লাভ ক্ষতি জাবেদা, যেহেতু বিক্রয় নেই লাভ ক্ষতির প্রশ্ন আসবে না, 5ও হচ্ছে না, 6 হচ্ছে না। 3, 4 প্রতি বছর বাধ্যতামূলক এবং 2 থাকা সত্ত্বেও তারিখ নাই, সেজন্য 2 এর জাবেদা হচ্ছে না। তাহলে 1 হবে, 3 হবে এবং 4 হবে। 1 নম্বর হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা। মেশিন ক্রয়ের জাবেদা কি? মেশিন হিসাব ডেবিট। যদি আমরা চেকের মাধ্যমে ক্রয় অথবা ব্যাংক লিখতে পারে অথবা নগদান হিসাব লিখতে পারে, দুইটাই সঠিক। তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অথবা কেউ এক্ষেত্রে ব্যাংক হিসাব লিখতে পারবা, সমস্যা নাই, ব্যাংক হিসাব লিখতে পারবা। তাহলে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট। কথা হচ্ছে কত টাকা লিখবো? আমরা মেশিন কিনছিলাম 3,10,000 টাকা এবং এই মেশিনটার আনুষঙ্গিক কিছু খরচ আছে, সেই খরচগুলো আমরা লিখে দিব। যে খরচ আমদানি শুল্ক 20,000, জাহাজ ভাড়া 5,000 এবং সংস্থাপন ব্যয় 25,000। 20, 5 এবং 25, এখানে আছে 50, এখানে আছে 3,10,000, টোটাল 3,60,000 টাকা আমরা মেশিন ক্রয়ে জাবেদা দিব। প্রশ্ন হচ্ছে 3 এবং 4 নম্বর জাবেদা অবশ্যই এবং অবশ্যই সমাপনী জাবেদা। অবশ্যই জাবেদাকে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। পুঞ্জীবিত অবশ্যইকে অবশ্যই সঞ্চিতি বলা হয়, ক্রমযোজিত অবশ্যই বলা হয় বা জমাকৃত অবশ্যই বলা হয়। শোনো, অবশ্যই হিসাব ডেবিট, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। এটাকে কি কি বলা হয়? এটাকে বলা হয় অবশ্যই সঞ্চিতি, এটাকে বলা হয় ক্রমযোজিত অবশ্যই, এটাকে বলা হয় জমাকৃত অবশ্যই। তাহলে যে কোনো 4টা নামের মধ্যে যে কোনো একটা লিখতে পারবা।
তাহলে অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। কথা হচ্ছে 3 এবং 4 নম্বর জাবেদায় আমরা কোন মানটা লিখব? 3 এবং 4 নম্বর জাবেদায় আমরা সব সময় অবশ্যই মান লিখব। 3 এবং 4 নম্বর জাবেদায় আমরা সব সময় অবশ্যই মান লিখব। 3 এবং 4 নম্বর জাবেদা প্রতি বছর বাধ্যতামূলক, সে বাধ্যতামূলক জাবেদায় আমরা অবশ্যই মানগুলা লিখব। তাহলে অবশ্যই জাবেদা হচ্ছে অবশ্যই খরচ হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। পুঞ্জীবিত অবশ্যই সঞ্চিতি লেখা যাবে, জমাকৃত অবশ্যই লেখা যাবে, অথবা ক্রমযোজিত অবশ্যই লেখা যাবে। 4 নম্বর জাবেদা ছিল অবশ্যই সমাপনী জাবেদা। আমরা সমাপনী জাবেদা বলতে কি বুঝি? সমাপনী মানে হচ্ছে হিসাবটা ক্লোজ করে দেওয়া। সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা মানে হচ্ছে যার জন্য জাবেদাটা দিব সেটা ক্লোজ করা। কথা হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় কোন একটা ডেবিট 5 টাকা, কোন একটা ডেবিট 5 টাকা, এটার মান 0 কখন আসবে? যদি আমি ক্রেডিট 5 টাকা করি। কোন একটা ক্রেডিট 20 টাকা, এটার মান কখন 0 আসবে? যদি আমি ডেবিট 20 টাকা করি। তার মানে হিসাব বিজ্ঞানে কোনো একটা মানকে শূন্য অবস্থায় নিয়ে আসতে গেলে সেটা যদি ডেবিট থাকে তাকে ক্রেডিটে নিয়ে আসবো, সেটা যদি ক্রেডিটে থাকে আমরা ডেবিটে নিয়ে যাব। এটাকে বলা হয় সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। সমাপনী দাখিলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নামিক হিসাব অর্থাৎ আইবিআই হিসাবকে ক্লোজ করে দেওয়া হিসাবের সাথে। আইবিআই কে বলা হয় নামিক হিসাব। এই হিসাবের মেয়াদকাল হচ্ছে 1 বছর। 1 বছর পর এই হিসাবের কোনো অস্তিত্ব থাকবে না। তাই এই হিসাবের মান উক্ত বছর শেষে 0 করতে হবে, শূন্য করতে হবে। এখন শূন্য কিভাবে করব? সে যখন আগে ডেবিট থাকবে তাকে আমরা নিয়ে আসবো ক্রেডিটে, সে যদি ক্রেডিটে থাকে আমরা নিয়ে যাব ডেবিটে। আমরা দেখব অবশ্যের মান এখানে ডেবিটে আছে, অবশ্যের মান এই ক্ষেত্রে ডেবিটে আছে। তাহলে ডেবিটের মানটা আমরা কিভাবে 0 করব? ক্রেডিটে নিয়ে গিয়ে। আর এটাকে বলা হয় সমাপনী জাবেদা অথবা সমাপনী দাখিলা। তাহলে অবশ্যই খরচ আমরা ক্রেডিট করব, অবশ্যই খরচ আমরা ক্রেডিট করব, অবশ্যই খরচ আমরা ক্রেডিট করব, অবশ্যই খরচ আমরা ক্রেডিট করব। এখন খেয়াল করো, যেহেতু অবশ্যই খরচ ক্রেডিট করছে, আমরা ডেবিট কাকে লিখবো? আমরা আইবিআই এর ক্ষেত্রে লিখবো আয় সারাংশ অথবা আয় বিবরণী। অর্থাৎ কোন একটা আইবিআই কে যখন আমরা সমাপনী দাখিলায় রূপান্তর করব, সেক্ষেত্রে খরচের নামটা তো ক্রেডিটে নিয়ে আসবো, আর সে যদি আয় হয় আয়ের নামটা আমরা ডেবিটে নিয়ে যাব। বিপরীতে আমরা কাকে লিখবো? যেহেতু অবশ্যই এটা হচ্ছে খরচ, তাহলে আমরা খরচকে ডেবিট ছিল তাই আমরা ক্রেডিটে নিয়ে আসছি। তাহলে কি লিখবো? মনে রাখবা, আয় এবং ব্যয়ের ক্ষেত্রে আয় বিবরণী লিখবো বিপরীতে, অথবা আয় সারাংশ লিখবো। তাহলে আয় সারাংশ ডেবিট, অবশ্যই খরচ ক্রেডিট। আয় সারাংশ ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এই 3টা জাবেদা মনে রাখতে হবে। আমাদের এই কোশ্চেনে 3টা জাবেদা ছিল। যে উদ্দীপকটা দেওয়া আছে বলা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাও। যদি আমাকে বলা হয় 2015 সাল, 2015 সালের জাবেদা দাও, 2015 সালের জাবেদা দাও, প্রয়োজনীয় জাবেদা না বলে। মনে রাখবা, প্রয়োজনীয় জাবেদা কি? প্রয়োজনীয় জাবেদা হচ্ছে উদ্দীপকে যে সালগুলা সম্পৃক্ত, উদ্দীপকে যে সালগুলা সরাসরি উল্লেখ আছে সে সালগুলার জাবেদা দেওয়া। প্রয়োজনীয় জাবেদা কোন সালগুলা দিব? আমার কোশ্চেনে যে সালগুলা উল্লেখ থাকবে সে সালগুলা, তবে আয়ুষ্কাল নয়। আয়ুষ্কাল 5 বছর মানে প্রয়োজনীয় জাবেদা 5 বছর দিব, এটা নয়। আমি বলতে চাচ্ছি সেটা কি, এখানে 2014 সাল উল্লেখ আছে, ধরে নাও কোনো জায়গায় 2015 সাল উল্লেখ আছে, অথবা কোনো জায়গায় 2018 সাল আছে, সেক্ষেত্রে তোমাকে 14 সাল থেকে 18 সাল পর্যন্ত জাবেদা দিতে হবে। এটা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা। কোশ্চেন হচ্ছে এক্ষেত্রে আমাদের এই প্রশ্নে 2015 সাল নাই, 2016 সাল নাই, 2017 সাল নাই, 2018 সাল নাই। আমরা তাহলে 16 সালের জাবেদাও দিব না, 17 সালের জাবেদাও দিব না, 18 সালের জাবেদাও দিব না। প্রয়োজনীয় জাবেদা মানে হচ্ছে উদ্দীপকে যে সালগুলা সরাসরি উল্লেখ আছে, যে 2014 সাল, 2015 সাল অথবা 2017 সাল, শুধুমাত্র আমরা ওই সালগুলার জাবেদা দিব, অন্যথায় আমরা দিব না। তাহলে আমাদের কোশ্চেনে শুধুমাত্র দেয়া আছে 2014 সাল। আমাকে যদি বোর্ড পরীক্ষা বলা হয় বা কোশ্চেনে যদি বলা হয় যে প্রয়োজনীয় জাবেদা দাও,
তাহলে হবে 2014 সালের জাবেদা, সেক্ষেত্রে 15 সাল আসবে না, সেক্ষেত্রে 16 সাল আসবে না। ধরে নাও 2014 সাল দিয়ে আছে, কোন জায়গায় বলা হচ্ছে 2016 সাল, কোন জায়গায় বলা হচ্ছে 2016 সাল, সেক্ষেত্রে তোমাকে দিতে হবে 14 থেকে 16 পর্যন্ত। তার মানে 14 সালে জাবেদা দিবা, 15 সালে জাবেদা দিবা, 16 সালে জাবেদা দিবা। আমার এই প্রশ্নে 14 সাল ছাড়া আর কোন সাল উল্লেখ নাই। যদি আমার এই কোশ্চেন হইতে আমাকে বলা হয় প্রয়োজনীয় জাবেদা দাও, তাহলে 2014 সাল যে জাবেদাগুলো হবে সেই জাবেদাগুলো দিয়ে আমি জাবেদাটা ক্লোজ করব। তাহলে আমি বাড়তি জাবেদা আনতেছি, আমি এক্ষেত্রে একটা কোশ্চেন অ্যাড করতেছি, সেটা হচ্ছে যদি আমাকে বলা হতো 2015 সালের জাবেদা দাও, 2015 সালের জাবেদা দাও, 2015 সালের জাবেদা দাও, সেক্ষেত্রে বাড়তি কোশ্চেন কি হবে? 2015 সালে জাবেদা দিব আমি। 2015 সাল আমার উদ্দীপকে কোনো জায়গায় উল্লেখ নাই। 2015 সালে বলা হচ্ছে না মেশিন ক্রয়, 2015 সালে কোনো মেশিন ক্রয়ের কথা উল্লেখ নাই, তাহলে আমি ক্রয় জাবেদা দিব না। 2015 সালে সংস্থাপনের কথা উল্লেখ নাই, তাহলে সংস্থাপনের জাবেদা দিব না। 2015 সালে বিক্রয়ের কথা উল্লেখ নাই, তাহলে বিক্রয়ের জাবেদা দিব না। 2015 সালে যেহেতু মেশিন বিক্রয়ের কথা উল্লেখ নাই, আমি লাভ ক্ষতির জাবেদা দিব না, তাহলে লাভ ক্ষতির জাবেদা দিব না। প্রশ্ন হচ্ছে 2014 সালে যে মেশিনটা ক্রয় করা হয়েছিল, সেই মেশিনটা নিয়ে যদি তোমাকে 2015 সালে জাবেদা দিতে বলে, আর 2015 সালে যদি কোনো মেশিন ক্রয়ের কথা উল্লেখ না থাকে, 2015 সালে যদি কোনো মেশিন সংস্থাপনের জাবেদা উল্লেখ না থাকে, যেহেতু মেশিন ক্রয় জাবেদা হচ্ছে 1 নাম্বার, মেশিন সংস্থাপনের জাবেদা হচ্ছে 2 নাম্বার, মেশিন বিক্রয় জাবেদা হচ্ছে 5 নাম্বার, মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতির জাবেদা হচ্ছে 6 নাম্বার, তাহলে আমি 2015 সালে মেশিন ক্রয়ের জাবেদা দিব কিনা? না, দিব না। 2015 সালে সংস্থাপনের জাবেদা দিব না, 2015 সালে মেশিন বিক্রয়ের জাবেদা দিব না, 2015 সালে মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতির জাবেদা দিব না, তাহলে কোন জাবেদাগুলো দিব? তখন আমাকে বুঝে নিতে হবে 2014 সালে যে মেশিন ক্রয় করা হয়েছিল সেই মেশিন 2015 সালেও ব্যবহার করা হবে। 2015 সালে যেহেতু ব্যবহার করা হবে, মেশিনের মূল্য কিছুটা হ্রাস পাবে, আর হ্রাস পাওয়াকে অবশ্যই বলা হয়, অবশ্যই জন্য তোমাকে 2015 সালে জাবেদা দিতে হবে। এখন প্রতিটা বছর অবশ্যই জাবেদা কয়টা করে দিতে বলছে? 2টা করে। প্রতিটা বছর অবশ্যই জাবেদা হবে 2টা করে, যে অবশ্যই ধার্য এবং অবশ্যই সমাপনী জাবেদা, যেগুলো হচ্ছে আমার অবশ্যই লিস্টে 3 এবং 4 নম্বর জাবেদা, 3 এবং 4 নম্বর জাবেদা। তার মানে কোন সালে মেশিন ক্রয়ের কথা উল্লেখ না থাকলে, মেশিন সংস্থাপনের কথা উল্লেখ না থাকলে, কোন সালে যদি মেশিন বিক্রয়ের কথা উল্লেখ না থাকলে, কোন সালে যদি মেশিন বিক্রয়জনিত লাভ ক্ষতির কথা উল্লেখ না থাকলে, আমি ওই সালে শুধুমাত্র অবশ্যই জাবেদাগুলা দিব। মনে রাখবা, অবশ্যই জাবেদা 3, 4 প্রতিটা বছর বাধ্যতামূলকভাবে দিতে হবে। তোমাকে যে সালে জাবেদা করতে বলো, সেটা 2015 সাল হোক, সেটা 2016 সাল হোক, 2017 সাল হোক, বলতে চাচ্ছি প্রতি বছর এই 3 নম্বর এবং 4 নম্বর জাবেদা তোমাকে দিতেই হবে বাধ্যতামূলক। তাহলে 3 এবং 4 নম্বর জাবেদা কি? 3 নম্বর জাবেদা ছিল অবশ্যই ধার্য। অবশ্যই ধার্য জাবেদা কি ছিল? যে অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। এরপর অবশ্যই সমাপনী জাবেদা কি বলছিলাম? অবশ্যই খরচ যেহেতু ডেবিট, আমরা সমাপনী জাবেদা তাকে ক্রেডিটে নিয়ে আসবো, যে অবশ্যই খরচ ক্রেডিট, অবশ্যই খরচ ক্রেডিট, অবশ্যই খরচ ক্রেডিট। আর তার বিপরীতে আমরা লিখবো আয় বিবরণী অথবা আয় সারাংশ। আয় বিবরণী লেখা যাবে অথবা আয় সারাংশ লেখা যাবে, তাহলে ডেবিট। তাহলে 2টা জাবেদা বাধ্যতামূলক, এই 2টা জাবেদায় আমরা দিব আমাদের এই কোশ্চেন থেকে। আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে এই উদ্দীপক থেকে 2014 সাল এবং 2015 সালের জন্য আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আমরা এই কোশ্চেন থেকে আর্থিক অবস্থা শিখবো, এই কোশ্চেন থেকে আমরা আয় বিবরণী শিখবো। আমাদের এই কোশ্চেনে বলা হচ্ছে 14 সালের জন্য এবং 15 সালের জন্য আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। আর্থিক অবস্থার যে ছকটা দেওয়া আছে সেটা দিয়েছি আমরা, যে স্থায়ী সম্পদ লিখবো। মেশিনকে স্থায়ী সম্পদ বলা হয়। মনে রাখবা, আর্থিক অবস্থায় আমরা মেশিনের মোট মূল্য লিখবো। আমাদের মেশিনের মোট মূল্য ছিল 3,60,000 টাকা। আমাদের মেশিনের মোট মূল্য ছিল 3,60,000 টাকা। আমরা এখানে স্থায়ী সম্পদ লিখবো, স্থায়ী সম্পদ লিখে মেশিন লিখবো, মেশিনের মোট মূল্য লিখবো। এরপর আমরা মাইনাস করব পঞ্জীবিত অবশ্যই, পঞ্জীবিত অবশ্যই, পঞ্জীবিত অবশ্যই মাইনাস করব। 2014 সাল
2014 সাল এটা হচ্ছে প্রথম বছর, 2014 সাল এটা হচ্ছে প্রথম বছর। তাহলে আমাদের প্রথম বছর অবশ্যই মান ছিল 70,000 টাকা। আমরা 70,000 টাকা মাইনাস করব, 70,000 টাকা মাইনাস করব, তাহলে আনসার আসবে 2,90,000 টাকা, 2,90,000 টাকা। তাহলে 2015 সালে আমি কিভাবে করব? 2015 সালেও স্থায়ী সম্পদ হেডলাইন করব, আমরা মেশিন লিখব। এই মেশিন লেখার সময় আমি অবশ্যই মেশিনের মোট মূল্য লিখব। আমার মেশিনের মোট মূল্য 3,60,000 টাকা। আমি পুঞ্জীবিত অবশ্যই মাইনাস করব, পুঞ্জীবিত অবশ্যই। আমাকে এই ক্ষেত্রে পরবর্তী বছরের সময় একটু লক্ষ্য করতে হবে। 2015 সাল হচ্ছে দ্বিতীয় বছর, 2015 সাল হচ্ছে দ্বিতীয় বছর। তাহলে খেয়াল করো, দ্বিতীয় বছরে আমরা সম্পদের মান দেখাচ্ছি 3,60,000 টাকা, কিন্তু পুঞ্জীবিত অবশ্যই যেহেতু এটা দ্বিতীয় বছর, আমাকে 2 বছরের মান দেখাতে হবে। এটা দ্বিতীয় বছর, 2 বছরের মান দেখাতে হবে। 14 সালের মান দেখাবো, 15 সালের মান দেখাবো। 14 সালের মান 70,000, 2015 সালের মান 70,000। তাহলে পুঞ্জীবিত হচ্ছে হবে 1,40,000। তাহলে আমার মান চলে আসবে 2,20,000। তার মানে আর্থিক অবস্থায় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা সব সময় মেশিনের মোট মূল্য লিখব। প্রথম বছরে অবশ্যই বাদ দিব, দ্বিতীয় বছরে এসে 2 বছরে অবশ্যই মান বাদ দিব। যদি বলা হতো 2016 সাল, তখন 2016 সাল এটা ছিল আমার জন্য তৃতীয় বছর, তখন আমি 2016 সাল করার সময় মেশিনের মূল্য থেকে 3টা বছরে অবশ্যই যোগ করে আমি একসাথে মাইনাস করব। এই অঙ্কে করণীয় ছিল, এখানে আমরা এই অঙ্ক থেকে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবশ্যয়ের মান নির্ণয় করা শিখেছি। আমরা এই কোশ্চেন থেকে কোন সালে কয়টা অবশ্যই হবে সেটা নির্ণয় করা শিখেছি, এবং অবশ্যইগুলা কিভাবে দিব সেগুলা শিখেছি। অবশ্যের মান নির্ণয় করতে শিখেছি, জাবেদা শিখেছি, এবং আর্থিক অবস্থা শিখতে পেরেছি। আমরা ধারাবাহিকভাবে যে অষ্টম অধ্যায়ের উপর যা যা প্রয়োজন এভাবে ধারাবাহিকভাবে ক্লাস দেবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।